আসসালামু আলাইকুম। চীন এখন পাকিস্তানকে এমনভাবে শক্তিশালী করছে, এমনভাবে অস্ত্র দিয়ে বিমান, মিসাইল, তারপর নানা রকম সামরিক সরঞ্জাম দিয়ে এমনভাবে তৈরি করছে পাকিস্তান ক্রমান্বয়ে একটা অদম্য শক্তিতে পরিণত হচ্ছে, যেটা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। পাকিস্তান বিমান বাহিনীতে অনেক বিমান সংযোজিত হয়েছে এবং আরও বিমান আসবে। তো এইগুলোতে শোনা যাচ্ছে যে আকাশ আসমানে পাকিস্তান থেকে ভারত দুর্বল হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, এবং সেনাবাহিনীতে অনেক অত্যাধুনিক অস্ত্র পাকিস্তানে চলে আসছে, যেটা নিয়ে ভারত খুবই উদ্বিগ্ন। এর মধ্যে আবার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে, পাকিস্তানের সাথে ক্রমান্বয়ে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি সম্পর্কিত হয়ে গেছে। এগুলো সব কিছু মিলে নরেন্দ্র মোদীর রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। সে এখন রাতে ঘুমাতে গেলে অনেকবার চিন্তা করে, তার মগজে ওই জিনিস, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক, চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক এবং তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক। তুরস্ক বাহিনী একটা ড্রোন দিয়ে অনেক বেশি বর্ডার সাইডে অনেক বেশি শক্তিশালী করে ফেলেছে পাকিস্তানকে। কারণ বাইরে একটা ড্রোন, এমন একটি ড্রোন যেটা ইউক্রেন রাশিয়াতে যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিয়েছে, ইরাকে যুদ্ধের গতি ব্যাগ পরিবর্তন করে দিয়েছে। তারপর সিরিয়া তো একই অবস্থা হয়েছে বাইরে একটা ড্রোনের কারণে। আর্মেনিয়া, আজারবাইজান, সেখানে যুদ্ধের মধ্যেও দুর্বল দেশে শক্তিশালী দেশের অবস্থা খারাপ করে দিয়েছে, পুরো সামরিক অবস্থান পরিবর্তন করে দিয়েছে, সামরিক ভারসাম্য একমাত্র বাইরে একটা ড্রোন। এখন এই পাকিস্তান এবং বাংলাদেশ বাইরে একটা ড্রোন পাওয়াতে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। এর মধ্যে আমরা বিচক্ষণ একজন শাসক পেয়েছি বাংলাদেশের স্বাধীন হওয়ার 53 বছর পরে, যার নাম ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পেয়েছি এবং আমরা মনে করি বাংলাদেশ দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন সঠিক গাইডার দিয়েছেন আমাদেরকে, যে কিনা ভারতকে আজকে 7 মাস উনি ক্ষমতায় আসছেন, 7-8 মাস, এই 7-8 মাস ভারতকে নাকাজি চুবানি খাওয়াচ্ছেন প্রতি পদে পদে, এবং ভারতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রতিটা পদে পদে এই বাংলাদেশের ইউনূস সাহেবের কাছে। ইউনূস সাহেবের ব্যক্তিত্ব, ইউনূস সাহেবের ক্যারিজমাটা, ইউনূস সাহেবের প্রজ্ঞা, ইউনূস সাহেবের রাষ্ট্র চালানোর গতিধারা, ইউনূস সাহেবের ক্যারিজমেটিক বুদ্ধি, ইউনূস সাহেবের ভবিষ্যৎ দূরদৃষ্টি সম্পন্ন, এমন একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ইউনূস সাহেব। এগুলা নিয়ে মোদি কিছুতেই ইউনূস সাহেবের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না এবং মোদি বারবার হোঁচট খেয়ে পড়ছে। মোদি বাধ্য হয়েছে গত বছর বিমস্টেক সম্মেলনে যোগ দেওয়ার জন্য, যে সিঙ্গাপুরে ওই সম্মেলনে যোগ দিবে না বলেছিল, কিন্তু মোদিকে অনেকে বুঝিয়েছেন সম্মেলনে যদি যোগ না দিয়ে ইউনূস সাহেবের যদি একটা ফয়সালা না করে, তাহলে কিন্তু ভারত আরও অসুবিধায় পড়ে যাবে। ইতিমধ্যে ভারত চীনের সাথে চুক্তি করে ভারতকে অনেক অসুবিধায় ফেলে দিয়েছে এবং সামনে শোনা যাচ্ছে ইউনূস সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমন্ত্রণ জানিয়েছে সফরের জন্য, অধীর আগ্রহে বসে আছেন, সেখানে হয়তো সেখানে সফরে যাবেন। ইউনূস সাহেব এখন শুধু বাংলাদেশের লিডার না, ইউনূস সাহেব কিন্তু, এটা আমার কথা না, এটা সবাই স্বীকার করছে, ইউনূস সাহেব এখন কিন্তু গ্লোবাল লিডারে পরিণত হয়ে গেছেন। যার কারণে এখন তার কথাবার্তা, ওনার চলাফেরা, ওনার ব্যক্তিত্ব, ওনার প্রাজ্ঞতা এবং ওনার যে নিষ্ঠা, কর্মর স্পৃহা, এই 84-85 বছর বয়সে যেই অদম্য কর্ম স্পৃহা, কর্ম সক্ষমতা, সেগুলো মানুষকে অবাক করে। আমরা দোয়া করি ইউনূস সাহেব বাংলাদেশের রাজনৈতিক আকাশে আরও কমপক্ষে 6-7 বছর বিরাজমান করুক। আমি মনে করি ইউনূস সাহেব যদি 6-7 বছর যদি বাংলাদেশের রাজনীতিতে থাকেন, এই সরকার প্রধান হিসেবে থাকেন, তাহলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়ালি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। চীনকে অলরেডি আমন্ত্রণ জানিয়েছে, চীনের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আসার জন্য চট্টগ্রামে যেই সোলার প্যানেলটা করার কথা, সেটা চট্টগ্রামে করার জন্য বলেছে, এবং বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো সে বাংলাদেশে গুডস ম্যানুফ্যাকচার করুক, এখান থেকে ম্যানুফ্যাকচার করে এগুলো চায়নাতে পাঠিয়ে দেবে, চায়না থেকে তখন এক্সপোর্ট করবে। কারণ মার্কেট নিষেধাজ্ঞার ফলে চায়না একটু অসুবিধায় পড়ে গেছে, জিনিসপত্রের দাম চায়নার বেড়ে যাবে এবং কস্টিং বেড়ে, যার কারণে বাংলাদেশের যেহেতু কস্টিং কম, সেই জন্য বাংলাদেশের
থেকে ম্যানুফ্যাকচার করে চায়না নিয়ে গেলে সেখান থেকে সহজ হবে। কত প্রাজ্ঞময় একজন শাসকের চিন্তাধারা, ভবিষ্যৎ চিন্তাধারা। তারপর চিকেন নেককে একইভাবে উপদেশ দিয়েছে যে আমাদের স্থলবন ব্যবহার করে তারা আমরা মিলিতভাবে ব্যবসা বাণিজ্য করলে দোনোজনের উন্নতি হবে। চিকেন নেকের ভারতের সেভেন সিস্টার উন্নতি, আমাদের উন্নতি হবে। নেপালও প্রস্তাব দিয়েছে, নেপালের প্রস্তাবে রাজি হয়েছে। ভুটানও একইভাবে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সবাই এখন বাংলাদেশের সাথে থাকতে চায়, ভারতের সাথে কেউ থাকতে চায় না। কারণ অদূরদর্শী একজন অশিক্ষিত অর্ধমূর্খ একজন প্রধানমন্ত্রী, একগুঁয়ে মুসলিম বিরোধী কট্টর হিন্দুত্ববাদী একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একে পেয়ে ভারত কিন্তু খুব অসহায় হয়েছে। ভারতের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিয়েছে নরেন্দ্র মোদী। এখন পাকিস্তানের যে যুদ্ধ সামরিক সক্ষমতা, পাকিস্তানের মিসাইল, এগুলির টেকনোলজিতে অনেক উপরে চলে গেছে। মিসাইলের ক্ষেত্রে ভারত থেকে পাকিস্তানের মিসাইল অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি টার্গেট অ্যাকমপ্লিশ কাজ করতে পারে, টার্গেটে গিয়ে আঘাত করতে পারবে এই ধরনের মিসাইল। এদিকে পারমাণবিক বোমা অলরেডি পাকিস্তানের কাছে ভারত থেকে অনেক বেশি আছে, সেটা সবাই জানে। পাকিস্তান কোনো পরাশক্তি না হলেও বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারে পরাশক্তির থেকে কোনো অংশে কম নয়। বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব দেশটিকে অনন্য করে তুলেছে। আমাদের আজকের ভিডিওটিতে পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে জানাবো। পাকিস্তানের আয়তন 9,07,460 বর্গ কিলোমিটার। 21 কোটির অধিক জনসংখ্যা নিয়ে পাকিস্তান জনসংখ্যার দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম এবং আয়তনের দিক থেকে 33তম বৃহত্তম রাষ্ট্র। প্রকাশিত তথ্য অনুযায়ী মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছেই সব থেকে দূরপাল্লা ব্যালিস্টিক মিসাইল রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের তুরস্কের পর দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর রাষ্ট্র। মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছে সব থেকে বেশি সৈন্য রয়েছে। আর এসব কারণে পাকিস্তানকে মুসলিম বিশ্বের সামরিক শক্তির আইকন ধরা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ পাকিস্তান 12 নম্বরে অবস্থান করছে। প্রবল অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে পাকিস্তান সামরিক বাহিনীতে নতুন নতুন অস্ত্র সংযোজন হচ্ছে প্রতিনিয়তই। পাকিস্তানের সামরিক বাহিনী গঠিত হয় 1947 সালে পাকিস্তানের জন্মের দিনেই। মূলত ব্রিটিশ ভারতীয় বাহিনী মুসলিম সৈন্যদের নিয়ে গঠিত হয় পাকিস্তান সামরিক বাহিনী। জন্মের মাত্র 1.5 মাস পরেই কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান। পাকিস্তানের নানা অর্থনৈতিক সংকট এবং ঋণ থাকা সত্ত্বেও পাকিস্তান তাদের সামরিক বাহিনীর পেছনে সর্বশেষ বাজেটে $6 বিলিয়ন বরাদ্দ করেছে, যা পূর্বের বাজেটগুলোর থেকে কিছুটা কম। অর্থাৎ ভয়াবহ অর্থনৈতিক সংকটের পরেও পাকিস্তান তাদের নিরাপত্তার দিকটিতে কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না। পাকিস্তান বিদেশ থেকে অস্ত্র আমদানির পাশাপাশি নিজ দেশে ট্যাঙ্ক এবং ফাইটার বিমান সহ বিভিন্ন ভারী এবং হালকা অস্ত্র কিনে থাকে। পাকিস্তানের বিদেশি অস্ত্রগুলোর মধ্যে সব থেকে বেশি এসেছে চীন থেকে। এরপর সব থেকে বেশি অস্ত্র ফ্রান্সের তৈরি। এছাড়াও পাকিস্তানের ফাইটার বিমান এবং অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি। সম্প্রতি তুরস্কের কাছে অস্ত্র কেনার চুক্তি করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীতে বর্তমানে নিয়মিত সৈন্য আছে 6.5 লাখের উপরে, যা মুসলিম বিশ্বের সর্ববৃহৎ বাহিনী। রিজার্ভে আরো 5.5 লাখ রয়েছে। এছাড়াও প্যারামিলিটারি আছে 5 লাখ। সব মিলিয়ে 17 লাখের উপরে সামরিক ট্রেনিং প্রাপ্ত জনবল আছে পাকিস্তানের কাছে। পাকিস্তানের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 3,742টি। এখন পর্যন্ত পাকিস্তানের সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে MBT-2000। এগুলো চীন পাকিস্তান যৌথভাবে তৈরি করছে। বাংলাদেশও এই ট্যাঙ্ক ব্যবহার করছে। পাকিস্তানের এই ট্যাঙ্কগুলো আল খালিদ নামে পরিচিত। পাকিস্তানের কাছে 720টি আল খালিদ ট্যাঙ্ক রয়েছে। পাকিস্তান নিজ দেশেই তৈরি আল জারার ট্যাঙ্ক আছে 710টি। T-80 এবং টাইপ 85 ট্যাঙ্ক আছে 300টি করে, মোট 600টি। কয়েক মাস আগে পাকিস্তান তাদের সেনাবাহিনীতে VT-4 বা MBT-3000 ট্যাঙ্ক যুক্ত করেছে। এগুলো আল খালিদের উন্নত ভেরিয়েন্ট। এই ট্যাঙ্কগুলো যুক্ত হয়, এগুলোই হচ্ছে পাকিস্তানের সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক। প্রাথমিকভাবে 170টি VT-4 ট্যাঙ্ক অর্ডার করেছে পাকিস্তান। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক ছাড়াও অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে 50,000 উপরে এবং আর্টিলারি আছে 4,500। পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকা এবং রাশিয়া দুই দেশেরই তৈরি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে।
আমেরিকার তৈরি অ্যাটাক হেলিকপ্টার হিসেবে রয়েছে বেল AH-1 কোবরা। 48টি AH-1 কোবরা আছে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে। এদিকে রাশিয়ার তৈরি Mi-24 অ্যাটাক হেলিকপ্টার আছে 5টি। পাকিস্তানের দুর্গম অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান কিংবা ভারতের বিরুদ্ধে অভিযানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তানে এখনো আমেরিকা, তুরস্ক এবং রাশিয়ার কাছে নতুন অ্যাটাক হেলিকপ্টার অর্ডারে আছে। পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান আছে প্রায় 500। পাকিস্তানের ফাইটার বিমানগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে চীনের তৈরি J-11 এবং আমেরিকার তৈরি F-16। মোট 85টি F-16 থাকলেও সার্ভিসে আছে 75টি। এর পরপরই চীন পাকিস্তান যৌথভাবে তৈরি J-17 আছে 138টি। এই বিমানটি 2019 সালে ভারতের বিরুদ্ধে MiG-21 এবং সুখোই Su-30 বিমানকে ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের কাছে সব থেকে বেশি যুদ্ধ বিমান আছে ফ্রান্সের কাছে কেনা মিরাজ সিরিজের। এর মধ্যে মিরাজ 3 আছে 135টি আর মিরাজ 5 আছে 139টি। এই বিমানগুলোকে নির্মাণ করছে রাফালের নির্মাতা প্রতিষ্ঠান ডাসো এভিয়েশন। এছাড়াও চীনের কাছে কেনা F-7 আছে 160টি। পাকিস্তানের কাছে পাকিস্তান, চীন, ইতালি এবং আমেরিকার তৈরি বিভিন্ন ধরনের ড্রোন আছে। সম্প্রতি তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোনও যুক্ত হচ্ছে পাকিস্তানের বহরে। তবে পাকিস্তানের নৌবাহিনী প্রয়োজনের তুলনায় অনেক দুর্বল। বর্তমানে মাত্র 2টি ডেস্ট্রয়ার, 9টি ফ্রিগেট যুদ্ধজাহাজ, 7টি করভেট যুদ্ধজাহাজ এবং 8টি সাবমেরিন রয়েছে। অবশ্য নৌবাহিনীর আধুনিকায়নে 8টি সাবমেরিন, 14টি ফ্রিগেট এবং 4টি করভেট অর্ডার করছে তারা। এগুলো তুরস্ক এবং চীন তৈরি করছে। এবারে আসি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং মিসাইলগুলোর দিকে। ধারণা করা হয় পাকিস্তানের কাছে 160টি পারমাণবিক ওয়ারহেড আছে। পারমাণবিক হামলার জন্য ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুইজ মিসাইল রয়েছে পাকিস্তানের হাতে। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে শাহিন সিরিজ, ঘুরি সিরিজ এবং আবাবিল প্রধান। আর ক্রুইজ মিসাইল দিয়ে হামলা করার জন্য বাবর এবং রাজ সিরিজ রয়েছে। পাকিস্তান ইসরায়েল এবং ভারতের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করার ক্ষমতা রাখে। পাকিস্তান সব থেকে বেশি যুদ্ধ করছে ভারতের সাথে। সবগুলো যুদ্ধে পাকিস্তান নিজেদেরকে বিজয়ী বলে দাবি করছে। এছাড়াও বিভিন্ন আরব ইসরায়েল যুদ্ধে পাকিস্তান পরোক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বর্তমানে পাকিস্তানের সামরিক বাহিনী পুরোপুরি চীন এবং তুরস্ক নির্ভর। দুই দেশ থেকে অস্ত্র কেনার পাশাপাশি প্রযুক্তিও পেয়ে থাকে পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাথেও পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র দেশ যারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি বিশাল সামরিক শক্তির কারণে পশ্চিমা বিশ্বের নানা ষড়যন্ত্র এবং কৌশলের মাধ্যমে পাকিস্তানকে নিজেদের আয়ত্তে রাখতে চায়। আমেরিকা সহ পশ্চিমারা তাদের অনুগত সরকারকেই পাকিস্তানের ক্ষমতায় রাখতে চায়। কিন্তু পশ্চিমাদের সেসব ষড়যন্ত্র ভেস্তে দিয়ে যে কোনো সময় পাকিস্তান পশ্চিমাদের জন্য, বিশেষ করে ইসরায়েল আমেরিকার জন্য বিপদের কারণ হতে পারে। অতীতে সব আরব ইসরায়েল যুদ্ধে পাকিস্তান পরোক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এছাড়াও ভারতের সাথেও পাকিস্তান তীব্র দ্বন্দ্বে লিপ্ত থাকে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের সামরিক শক্তি কতটা ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।